আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি রাগে অনুরাগী তুই আমার। লেখনীতে আশু। ইয়াসির নিজেকে খুব অসহায় লাগলো। একটা বাচ্চা মেয়ে কিনা তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তখন ইয়াসিরকে বাঁচাতে চলে আসে সোহানা বেগম। ভিড় ঠেলে সামনে এসে সোহানা বেগম হাঁক ছেড়ে বলেন, কি হয়েছে? কি এই বাউন্ডারে মাইয়া আবার কি করছে? কই আমার নাতি কই? ইয়াসির যেন আত্মায় প্রাণ ফিরে পেল। ইয়াসির তখনই আর না দাঁড়িয়ে সোজা নিজের দাদিকে ঝাপটে ধরে বলে, দাদি যান, এই পেতনি আমার ঘাড়ে তোমরা কেন ঝুলাই দিলা? সোহানা বেগম কটমট করে ঈশার দিকে তাকিয়ে বলে, স্বামীরে সালাম করস নাই? তোরে না বলছি বিয়ার পর স্বামী সব। ইয়াসির বলে, সালাম? আহ, এটা ঝগড়াই মহিলা। জানো না তুমি? আমার ধাক্কা মাইরা ফালাই দিছে এই পেতনি। ঈশা কিছু বলবে কি, তার আগেই সোহানা বেগম আবারও গর্জে উঠে বলে, চুপ থাক মাইয়া, আর একটা কথাও শুনবার চাই না। ঘরে যা তো। সব রাত বাজে 2টা। তারপর ইয়াসিরের দিকে তাকিয়ে আবার বলে, আমার নাতি, তোরে যদি এই মাইয়া আবার কিছু করে আমারে বলবি তুই। ঈশা তখন কটমট করে বলে, তোমার নাতি যদি কিছু করে তখন? সোহানা বেগম নিজের চশমা ঠেলে বলেন, আমার নাতি কেমন আমার জানা আছে। সব নষ্টের গোড়ায় তুই থাকস। বুঝি না মনে করস? এই বলে সোহানা বেগম সামনের দিকে এগিয়ে যান। ঈশার রেগে ইয়াসিরের দিকে তাকায়। ইয়াসিরের যেন হাসি থামছেই না। ঠোঁটের কোণায় হাসি উপচে পড়ছে। আয়ান ইয়াসিরকে উদ্দেশ্য করে বলে, বোন আমার ছোট, তাই বলে গাধার মতো খাটাবি? তা কিন্তু মানব না। ছেড়েও দিব না। ইয়াসির ঈশার হাত টেনে ভেতরে নলে, শালা মতো থাক। দুলাভাইয়ের কেমিস্ট্রি ক্লাসে তোর না আসাই বেটার। যা, ফুট। বলেই সবার মুখের উপর ইয়াসির দরজা বন্ধ করে দেয়। আয়ান আর ইজান স্তব্ধ হয়ে বোকাবনি গিয়ে দুজন দুজনের দিকে তাকায়। এদিকে ইয়াসির বলেছে, দেখ ঈশা, তোর যা ইচ্ছা কর বোন, আমি কিছু বলবো না, তাও এমন ঘেউ ঘেউ করিস না। ঈশা কোমরে শাড়ি গুজে বলে, কিসের বইন বইন করতাছ? তোমার বিয়া করা বউ আমি। আর ঘেউ ঘেউ মানে? তুমি কি আমাকে ইনডাইরেক্টলি কুত্তা বললা? ইয়াসির বিছানা গা এলিয়ে দিতে বলে, ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি বললাম। ঈশা রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুমি একটা কুত্তা। তোমার 14 গোষ্ঠী কুত্তা। ইয়াসির শান্ত স্বরে বলে, হ বোন, আমার 14 গোষ্ঠীতে তুইও আসস। সেই ঘুরে ফিরে তুই। ঈশা তড়িঘড়ি করে বলে, চুপ থাকো প্লিজ। ইয়াসিরও ঘুরে শুয়ে পড়ে। যতই হোক, ঝগড়া তো সে জিতেই গিয়েছে, আর কথা বাড়িয়ে লাভ কি? একটু পর ঈশা বিরক্তে ইয়াসিরের সামনে দাঁড়িয়ে বলে, আমার খারাপ লাগছে, ঝগড়া করতে চাই না আমি। কোথায় ঘুমাবো? ইয়াসির চোখ মেলে নিজের 2 হাত বাড়িয়ে বলে, আমার বুকে আয়। ঈশা চোখ বড় বড় করে অবাক হয়ে বলে, কি? ইয়াসির হাত বাজ করে নিজের বুকে রাখে বলে, এত বড় বিছানা, তোর জায়গার অভাব পড়েছে? তাই বললাম। ঈশা বিরক্ত হয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। ইয়াসির একটু ঘুরে ঈশাকে এক পলক দেখে বুঝতে পারে হয়তো সত্যিই খারাপ লাগছে, নয়তো ঝগড়াটু মেয়েটা এত তাড়াতাড়ি ঝগড়া শেষ করে দিল। ইয়াসির একটু একটু করে নিজের হাত ঈশার কপালে রাখার জন্য এগিয়ে নেয়। ঈশার কপালে হাত রাখা মাত্র ঈশা এক লাফে উঠে বলে, ছি ছি, তোমার ভালো ভেবেছিলাম। তোমার তো চরিত্র সমস্যা দেখছি। ইয়াসির ভ্যাবাচাকা খেয়ে বলে, থাপড়ে দাঁত ফেলে দিব। সারাদিন কুচিন্তা মাথায় থাকে নাকি? ঈশা বলে, আমাকে তোমার ছোট মনে হয়? আমি বুঝি না তোমার মতলব। কট খেয়ে বিয়ে করেছি বলে সব ফায়দা তুলবে। মিস্টার ইয়াসির ঈশাকে বিছা একটানে ঈশাকে বিছানায় ফেলে বলে, চুপ, একদম চুপ। আমাকে মাফ কর বোন, আমার শিক্ষা হয়েছে। গুড নাইট। ঈশাও আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে। সকাল সকাল আয়ান বেরিয়ে গিয়েছে। সামনে ঈদ হওয়ার দরুন ইজান ছুটিতে বাসায় রয়ে গিয়েছে। সবাই নাস্তার টেবিলে বসে গোল মিটিংয়ে ব্যস্ত। ইজান প্ল্যান দিচ্ছে, সেভাবেই যেভাবেই হোক শাপনেউলের সম্পর্কে মিষ্টি মধুর করে ছাড়বে। বাড়ির সবাই যেন মিশনে নেমেছে। ইজান সবাইকে বলে,
এভাবে করতে হবে, বুঝেছো তোমরা? সবাই মাথা নাড়ে। এদিকে ফ্লোরে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ইয়াসির, আর ঈশা পুরো বিছানায় নিজের শাড়ি আর হাত পা দিয়ে আটক করে রেখেছে। একটু পর হাত পা অবশ হওয়ার মতো অবস্থা। ইয়াসির পিটপিট করে চোখ মেলে তাকায়। নিজের অবস্থা বুঝতে পেরে ইয়াসির রেগে উঠে দাঁড়িয়ে দেখতে পায় পুরো বিছানা দখল করে রেখেছে তার সদ্য বিবাহিত বউ। ইয়াসির ঘুমের ঘোরে ঈশাকে দেখে বাঁকায় হেসে বলে, আমাকে ফ্লোরে ফেলে আপনি শান্তিতে ঘুমাবেন ফেরারি গার্ল? তা তো এই ইয়াসির চৌধুরী হতে দিচ্ছে না। তারপর ইয়াসির সোজা ওয়াশরুমে গিয়ে এক বালতি ঠান্ডা পানি এনে ঈশার সামনে দাঁড়িয়ে বলে, 1, 2 অ্যান্ড 3 বলার সাথে সাথেই সমস্ত পানি ঈশার গায়ে ঢেলে দেয়। ঈশার ঘুম ছেড়ে হাঁপাতে হাঁপাতে উঠে বসে। ইয়াসির জোরে জোরে হাসতে শুরু করে। ঈশার রেগে তাকায় আর বুঝতে বাকি নেই। ঈশা চিল্লিয়ে বলে, এটা কি ধরনের বেয়াদবি ভাইয়া? ইয়াসির বলে, স্বপ্ন ছিল বউকে কপালে চুমু দিয়ে ঘুম ভাঙবো, কিন্তু হায় কপাল, বউ না পেতনি জুটেছে, তাই তো পানি ঢালতে হলো। তুই কিছু মনে করিস না বোন, আমার ভাগ্য খারাপ। ঈশা রেগে বালিশ ছুঁড়ে মেরে বলে, দেখো আমি নিব তোমার, দেখে নিব তোমাকে ব্যাটা শয়তান। না না সরো সামনে থেকে, শয়তানের নানা, সরো সামনে থেকে। ইয়াসির বলে, কি বললি তুই? ঈশা ওয়াশরুমে যেতে যেতে বলে, কানে সমস্যা নাকি ব্যাটার দামড়া বুড়ো? ইয়াসির কিছু বলবে তার আগে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইয়াসির দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসতে থাকে। রেস্টুরেন্টে আয়ান বসে, সামনে কিছু ব্যবসায়ী যাদের সাথে ডিল করতেই আয়ান এখানে এসেছে। কথা বলার মাঝখানে আয়ান ফোন আসলে আয়ান উঠে সামনের দিকে এগিয়ে যায়। একটু পরে রুমিও চলে আসে, আর আয়ানকে দেখে রুমি যেন দম ফিরে পায়। যদিও আয়ানকে ভয় পায়, তবুও প্রাণপ্রিয় বান্ধবী মিসিং ব্যাপারটার জন্য সাহস নিয়ে ডেকে ওঠে, আয়ান ভাইয়া শুনছেন? আয়ানের নির্বিকার ফোনে কাউকে ঝাড়ি মারছে। তজা দেখে তা দেখে রুমি আরও ঘাবড়ে যায়। একে তো ব্যাটা ধমক ছাড়া কথা বলতে পারে না, তার ওপর কথা বলার আগে ধমকানোর সুরে বেচারির হাল বেহাল হয়ে গেছে। রুমি তারপর একটু এগিয়ে ডাকতে যাবে কি, আয়ান সরাসরি রুমির দিকে তাকায়। আয়ানকে নিজের দিকে তাকাতে দেখে রুমি জোর করে নিজের ঠোঁটে হাসি টেনে এগিয়ে যেতে নিলে হঠাৎ একটা বাচ্চার সাথে লেগে বেচারি মুখ থুবড়ে আয়নের বুকে পড়ে। আয়ন বিরক্তিতে রুমির দিকে তাকাতে রুমির চোখ মুখ খিচে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, সরি ভাইয়া, আসলে। আয়ান রুমির সাথে কথা ইগনোর করে সামনে চলে যেতে নিলে রুমি আরেকটু সাহস নিয়ে, ভাইয়া কিছু কথা আছে প্লিজ। তারপর রুমি আয়নের পর সামনে দাঁড়িয়ে বলে, ঈশা, ঈশার কি হয়েছে? আয়ান কাট কাট জবাব দেয়, বিয়ে হয়েছে, বাসায় গিয়ে জেনে নিও। তখনই পেছন থেকে একটা ছেলে বলে, তুমি রুমি রাইট? আর এটা? রুমি সোজা আয়নের হাত ধরে বলে, এটা আমার বয়ফ্রেন্ড, আপনাকে আমি বিয়ে করতে পারবো না মিস্টার। বাবা বলেছে তাই আসলাম, বুঝেছেন? ছেলেটি ওদের দিকে এক পলক তাকিয়ে বের হয়ে যায়। রুমির তো হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কারণ অবস্থায় এখন জমের মুখের সামনে তাকে রেখে কেলেঙ্কারি। রুমি আস্তে ধীরে চোখ তুলে আয়নের দিকে তাকাতেই দেখে আয়ন রেগে ফায়ার। তখনই তাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আয়ন এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলে, ভবিষ্যতে এসব কেসের জন্য লোক হায়ার করবে, যাকে তাকে এসব ড্রামা করার মোটেও ঠিক না। রুমি মাথা নাড়ায়। বাড়িতে নতুন বউয়ের সকাল সকাল মিষ্টি জাতীয় কিছু বানানোর একটা প্রচলন আছে চৌধুরী বাড়িতে। সেই স্বরূপ ঈশাকে ওর মা ও জেঠিমা মিলে রান্নাঘরে পাঠিয়েছে। বেচারি রান্না জানে না এমন না, তবে মিষ্টি কী বানাবে এমন কিছুই কখনো বানায়নি। মনে মনে ইয়াসিরকে গালি লাগালো, কেননা ইয়াসির তাকে বিয়ে না করলে হয়তো আজকে এখানে থাকতো না। কারণ এখন কারো কাছে হেল্প নিলে ইয়াসিরের টিটকারি শুনতে হবে, সাথে তার দাদি তো আছেই। তখনই ঈশার চোখ যায় নিজের ফোনের দিকে। ফোনটা সাথে থাকা ঈশার মুখ চমকায়, হাসির রেখা মিলল।
সাথে সাথে রুমিকে ফোন লাগালো। তারপর রুমি সারেগামাপা শুরু করার আগেই ঈশা বলে, একদম চুপ থাক, সব গালি শুনবো। আপা, এখন মিষ্টি জাতীয় কিছু আইটেম বল, রান্না করব। পরে তো গালি শোনাবি। শোন, তোর গালি শুনবো, গড প্রমিস। আগে আমাকে বাঁচা। তুমি আমতা আমতা করে বলে, আমি তো জীবনেও কিছু করিনি রে। এক কাজ কর, কিছু সামার জাতীয় কর, আছে নাকি? ঈশা বলে, আমি পারবো না এসব। রুমি বলে, আরে বলো, চুপ কর, আমি ল্যাপটপ দেখছি আর বলছি। ঈশা মাথা নাড়ায়। রুমির কথা মতো শ্যামাই রেডি করে। ঈশা বলে, রুমি, শ্যামাই তো লাল রঙের হয়, হয়ে গিয়েছে। রুমি বলে, আরে ইয়ার, তুই রান্না করছিস, মজা হবে নিশ্চয়ই। এ লাল কালার ম্যাটার না। তোর জামাইকে খাওয়াবি, বেটা তোকে কষ্ট দিয়েছে না? ঈশা বলে, ঠিক আরেকটু মরিচের গুঁড়ো অ্যাড করি। শুধু জামাই না, পুরো বাড়িসুদ্ধ লোকদের খাওয়ানো। আর শোনো, রাখছি, তোর সাথে পরে কথা বলবো। ইয়াসের বোর্ড মিটিং যাবে, অনেক ঝামেলা লেগে গিয়েছে, সব সামলাতে হবে। সাদা শার্ট, চুলগুলো সেট করে, হাতে আকাশি রঙা ব্লেজার, কোট, একদম এন্ট্রি নিয়েছে, নিজে আসে। ঈশা শ্যামাই সহ মুখে তার বিশাল এক হাসি নিয়ে উপস্থিত হয়। ইয়াসির ধমক দিয়ে কিছু বলবে কি পেছনে তাকিয়ে দেখে বাড়ির পুরো জনগোষ্ঠী তাকিয়ে। ঈশা চামচে শ্যামাই নিয়ে বলে, এই প্রথম স্বামীর জন্য কিছু রান্না করলাম, খেয়ে নিন। ইয়াসির ব্রু কুচকে বলে, কি এটা? ঈশা বলে, নতুন আইটেম, অনেক টেস্টি, সবাই খেয়েছে, দেখতে পাচ্ছেন না? সবাই একদম চোখ ছলছলে জল নিয়ে ইয়াসিরের দিকে তাকিয়ে। একটু আগে সবার মুখে এক চামচ করে ঈশা জোর করে খাইয়েছে আর বলেছে, যেমনই হোক, ইয়াসিরের সামনে বেস্ট বলতে হবে। জামাই যদি আমার শ্যামাই না খায়, আমি একদম জলে ডুবে মরবো। সবাইরে এই বলে দিলাম। সবাই এক দফা কাশতে কাশতে পানি খেতে থাকে। এদিকে ঈশা মনে মনে বলছে, বিয়েটা জোর করে দিলে এখন আমার শ্যামাই জোর করে খাওয়াবো, তা তোমাদের কি হয় নাকি, কিছু হয় নাকি? সবাই কোনো মতে এক চামচ মুখে নিয়ে অনেক কষ্টে গিলছে। এতক্ষণ পানি নিয়ে এক প্রকার হইচই চলেছে। তারপর ইয়াসির নেমে আসে। সবার ঝাল কন্ট্রোল এলেই চোখ মুখে স্পষ্ট লালের ছলছল ভাব। ইয়াসির ভাবে, সে না খেলে এবার সবাই কান্নার অভিনয় করবে এবং সংসেজে আছে। তবে ঈশা আর যা কাণ্ড ঘটিয়েছে সে বিষয়টা তার হিতাহিত মানুষম্য গান আসে না, হিতাহিত অনুমানও আসে না। ইয়াসিরের ভাবনার মাঝেই ঈশা বলে, হা করো। ইয়াসির চুপ করে হা করে। ঈশা পরপর 2 চামচ ইয়াসিরের দিকে মুখে দিয়ে বলে, কেমন হয়েছে? এতক্ষণ বাড়ির সবাই চুপ থাকলেও ইয়াসির খাওয়া মাত্র সবাই আবারও ঝালে পানি পান করতে থাকে। আর ইয়াসির দৌড়ে পানি নিয়ে ছোটে। সবাই এলোপাতাড়ি ছোটাছুটি দেখে ঈশা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, এত নিদারুণ রান্না! ঈশা চৌধুরী ঈশা ইশারা চৌধুরী ঈশা একদম ফাটিয়ে দিয়েছে। সবাই পানি পান করলে, মানে পানি পানি গ্লাস, পানিটা গানটা প্লে করলে মন্দ হয় না। এমন ঈশার সাউন্ড বক্সে ইয়ো ইয়ো হানি সিংয়ের গান অন করে আর গানের সাথে চিল্লিয়ে গাইতে থাকে, পানি পানি পানি, দিল হ্যায় সানি সানি সানি, মানে এই গানটা আর কি। ঈশা নাচের মধ্যেই ইয়াসির এসে ঈশার সামনে রেগে তাকায়। ঈশা সেদিকে ভ্রুক্ষেপ না করে ইয়াসিরের হাত ধরে নাচতে শুরু করে। সবাই এক এক করে ঝাল মিটিয়ে আসতে থাকে। সবাই ঈশার পাগলামি দেখে প্রচণ্ড রেগে তাকিয়ে আছে। এদিকে ইয়াসির এতক্ষণ চুপ থাকলেও হুট করে ঈশাকে পাজা কোলে তুলে উপরের দিকে যেতে থাকে। সবাই হা হয়ে তাকিয়েছে। ঈশা বলছে, কি করছো কি? ইয়াসির বলে, বউকে আদর কম পড়েছে, তাই তো জাল খাইয়ে বোঝালো আমি নিতে চাচ্ছি। ঈশা ঢোক গেলে বলে, কি? ইয়াসিরের কোলে এখনও ঈশা মেরে আছে। মোচড়ামুচড়ি করেও লাভ হচ্ছে না। ঈশা বারবার বলছে,
মাথাটা তোমার গেল নাকি? জাল তো বেশি দেয়নি, এমন পাগলামো করছো কেন? ইয়াসির নির্বিকার সামনের দিকে এগোচ্ছে। এদিকে বাসার সবাই মিলে আস্তে ধীরে ওদের পিছু নিচ্ছে। সবার সামনে ইজান। ইজান একটু সামনে এগিয়ে ঘুরে বলে, বড় বড় ভাইয়ের রোমান্স দেখলে কি পাপ হবে দাদুন? এমন সিরিয়াস সময়ে ইজানের কথা শুনে সোহানা বেগম বলে, একটু আধটু সমস্যা নেই, সামনে যা, নয়তো আমারে ঝাড়ার বাড়ি থেকে তোরে কেউ বাঁচাইতে পারতো না। ইজান এক ঢোক গিলে সামনে যেতে থাকে, তারপর দরজায় কাত করে নিজের মাথা রাখে। ইজানের উপর ওর দাদি নিজের মাথা ভর দেয়, বের করে। পেছন থেকে বাকিরা দাঁড়িয়ে আছে। মেয়েটা মারতেই মেয়েকে মারতে নিয়েও গেল নাকি? মেয়েটাকে মারতে নিয়ে গেল নাকি? এদিকে দাদি নাতির হাল দেখে মনে হচ্ছে রোমান্স হবে। আদৌ কি তাই নাকি? মেয়েটা উত্তম মধ্যম দিবে ইয়াসিরকে জানে। সেদিকে ইয়াসির এদিকে ইয়াসির ঈশাকে নিয়ে সোজা ওয়াশরুমে বাথটবে ফেলে বলে, উফ, এবার বেশ আদর হয়েছে। ঈশা চিৎকার করে বলে, এই শীতের মধ্যে তুমি আমায় ঠান্ডা পানিতে চুবালে কেন বুড়ো বেটা? খবরদার, একদম বুড়ো বেটা বলবি না। তোর বিয়ে করা জামাই আমি, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। ঈশা দাঁড়াতে দাঁড়াতে বলে, তা তোমার সম্মানটা কোথায় যে আমি দেব সেটা? বলতে বলতে বেচারি পা পিছলে পড়তে গিয়ে ইয়াসিরের ছাট খামচে ধরে, আর ইয়াসিরও ঈশাকে বাঁচাতে গিয়ে ঈশার কোমরে হাত রেখে নিজেকে দিকে টেনে আনে। ঈশা ঝটপট করে, রোমান্স করার উদ্দেশ্য আছে নাকি? ঝটপট বলে, রোমান্স করার উদ্দেশ্য আছে নাকি? ব্যাস। ইয়াসির ঠাস করে ঈশাকে ছেড়ে দে বলে, ছি, তাও তোর সাথে পেতনির সাথে জীবনও না, প্রয়োজনে চিরকুমার থাকবো, সন্ন্যাসী হব, তবু তোর সাথে না, না, হবে না বোন। ঈশা মুখ ভেঙিয়ে বলে, মনে থাকে যেন। ইয়াসিন নিজের শরীর ঝাড়তে ঝাড়তে বলে, অবশ্যই বোন। ঈশা রেগে বলে, আরেকবার বোন বললে তোমার দাঁতগুলো সব টেনে বার করবো মিস্টার অভদ্র জামাই। ইয়াসির বেরোতে বেরোতে আবারও চিল্লিয়ে বলে, দেখা যাবে বোন। ঈশা কটমট করে বেরিয়ে আসতে নেয়। তার অপর দিকে হেলান দিয়ে দরজা খুলতে গেলেই ইজান সোজা মুখ থুবড়ে পড়ে ইয়াসিরের পেট বরাবর। ইয়াসির ভ্রু কুঁচকে তাকায়। ইজান দাঁড়িয়ে থতমত খেয়ে বলে, এই ডাকতে এসেছিলাম। ভাইয়া, ভাবি কোথায় ভাইয়া? বিকেল 3টা, রাস্তার পাশ দিয়ে রুমি হাঁটছে আর ভাবছে, অনেক হয়েছে, আর না, আজকে যাব। থাকুক বা না থাকুক ওই বেটা জম, তাতে আমার কি? আমি কাউকে কি ভয় পাই নাকি? আমার হিসাবই মিলে না। যার বোন এতটা মাথা মোটা, তার ভাই এমন জমের হাড়ি হলো কিভাবে? নিশ্চয়ই ঈশা ওর ভাইকে কুড়িয়ে এনেছে, নয়তো ভাই এক বোন আরেক আরেক ধ্যাত, আমার কি? আমার বান্ধবী ঠিক তো, সব ক্লিয়ার। বেলকনিতে দাঁড়িয়ে আচার খাচ্ছিল ঈশা। হুট করে রুমি আসতে দেখে বেচারি আচার ফেলে দৌড়ে গিয়ে একদম সোজা রুমিকে আঁকড়ে ধরে দু বান্ধবী মিছে মিছে কান্না করতে শুরু করে। মোটামুটি 15 দিন হলো দেখা নেই তাদের। ঈশা রুমির চোখ মুছে দিচ্ছে, আর ঈশা রুমির চোখ মুছে দিয়ে একসাথে দুই বান্ধবী বলে, মিস ইউ শাকচন্নি, মিস ইউ পুঁটি মাছ। ইজান হাঁ করে দেখছে যে তার বোনের মতো মাথা মোটা টাইপেরও আরেকজন পৃথিবী অ্যাডজাস্ট করে। ইজান দেখে ঈশাকে বলে, ভাইয়া, ও আমার জান প্রাণ কলিজা লিভার ফুসফুস কিডনি একমাত্র বান্ধবী। ইজান থ মেরে দাঁড়িয়েছিল। ঈশার কথা শোনা মাত্রই বেচারা নড়েচড়ে বলে, এত কম বললি কেন বোন? পুরো বডি বান্ধবীকে বললেই পারতি। ঈশা বলে, আরেকদিন বলবো ভাইয়া, আজকে এইটুকুই থাক। ইজানকে দেখে রুমি সালাম দিয়ে বলে, কেমন আছেন ভাইয়া? ইজান এক পলক তাকায় রুমির পানে। এটাকে তার বোনের কপি চেহারাতেই যেন ফুটে উঠেছে। এ কেমন নীলা খেলা? ইজান শকড হয়ে বলে, জি জি ভালো। তুমি ভালো তো? তখনই আয়ান শার্ট প্যান্ট আর গলার তোয়ালে নিয়ে চিল্লাতে চিল্লাতে আসে, মা, আমার কফি কতক্ষণ? আর বলতে বলতে নিচে রুমের দিকে চোখ যায় আয়ানের। তবে আর নির্বিকার অ্যাটিটিউডের সাথে নিজের মাকে আরেক দফা কফি দিতে বলে। নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। বেচারা একটু লজ্জা পেয়েছে, যার দরুন রুমে গিয়ে
নিজের গালে হাতে রেখে বলবে, ইস, একটা মেয়ের সাথে এভাবে ছি, আয়ান ছি। আয়নের ভাবনার মাঝে ফোনে নোটিফিকেশন আসতে আয়ন ভ্রুকুচকে কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে। এদিকে রুমির সাথে গোটা 15 দিনের কাহিনী শেষ করে নতুন নতুন বাদরামির আইডিয়াও নিয়ে বান্ধবীকে বিদায় জানানোর জন্য উদ্ধত হয়। আর আয়ান সেই মুহূর্তে বের হচ্ছিল। আয়ানকে দেখে ঈশা দৌড়ে গিয়ে বলে, ভাইয়া, রিকোয়েস্ট আছে। আয়ান বলে, তাড়াতাড়ি বল, আমাকে যেতে হবে। ঈশা বলে, সামনে বকাটে ছেলেটা পাশ কাটিয়ে বহু কষ্টে আমার বান্ধবী এখানে এসেছে। আয়ান বলে, তো? ঈশা আয়ানের হাত ধরে বলে, তুমি তো ওই বাইরে যাচ্ছ, তাই না? আমার বান্ধবীকে ওর বাসায় দিয়ে এসো, নয়তো একটু আগের ঘটনা তোমার অভদ্র বড় ভাইকে বলো, সারাদিন তোমার মজা উড়াবে, কেমন লাগবে বলো? আয়ন রেগে তাকায় ঈশার দিকে। ঈশা, চোখ রাঙিও না, আমি ভয় পাচ্ছি না তো। হা। এদিকে রুমি ওর মার সাথে ফোনে কথা বলা শেষ করে ঈশাকে বলে, আমি যাই না, আমি যাই তাহলে। ঈশা বলে, দাঁড়াও, ভাইয়া নিয়ে যাবে তোমাকে। রুমি তো ঢোক গিলে বলে, না না, আমি একাই। কথা বাকিটুকু শেষ করার আগেই আয়ান বলে, সেফ 2 মিনিট, তাড়াতাড়ি আসতে বলো। এই বলে আয়ান গট করে বেরিয়ে যায়। রুমি ঈশার পিঠে থাম থারাম করে একটা ঘা বসিয়ে বলে, জমের কবলে আমাকে ফেললি কেন শাকচুন্নি? ঈশাও এক ঘা বসিয়ে বলে, সেফটি পুঁটি পুঁটি মাছের বাচ্চা, আমার ভাই থাকলে তোর চিন্তা নাই। সে ফাইল জানো, যা বা জানে যা বা। রুমিকে আয়নের বাইকে উঠিয়ে ঈশা কতগুলো ফ্লাইং কিস ছুঁড়ে মারে। এদিকে বেচারি রুমি আয়নের কাঁধে না চাইতেও হাত রাখে, ঈশার দিকে কটমট করে তাকিয়ে। একটু সামনে যেতেই রুমি বলে, ভাইয়া, আমাকে নামিয়ে দিতে পারেন, সমস্যা নেই। বলার সাথে সাথে আয়ন ব্রেক কষে। রুমি আয়নের পিঠে হুমড়ি খেয়ে পড়ে। আয়ন বলে, নামো। রুমি ভ্যাবাচাকা খেয়ে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় আয়নের দিকে। আয়ন আবারও হুঙ্কার ছেড়ে বলে, কি হলো, নামো। রুমি এবার ছটফটিয়ে নামলে আয়ন এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। রুমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে বলে, বেটা কি জল্লাদ, কিভাবে একটা মেয়ের মাঝ রাস্তায় নামিয়ে দিল, একটা অসভ্য লোক। রাত 2টোর দিকে ইয়াসির বাড়ি ফিরে। যদিও ঝামেলা কিছুটা মিটেছে, তবুও বেচারা সব সামলাতে হিমশিম খাচ্ছে। মেজাজ পুরো ডাউন, তার উপর বউর অত্যাচার তো আছেই। ইয়াসির রুমের লাইট অন করা মাত্রই দেখতে পায় ঈশা খুঁটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ক্লান্ত শরীরে মাথা ঝিমঝিমিটা যেন উড়ে গেল নিজের বউর মুখখানা দেখে। ইয়াসির এগিয়ে ঈশার শরীরে কম্বলটা আরও ভালো করে মুড়িয়ে দেয়। একটু পর ইয়াসির ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে মুখে নেওয়া মাত্রই হুট করে ঈশা এসে টান মেরে সেটা নিয়ে পেছনে রেখে রাগে রেগে চোখে তাকায় ইয়াসিরের দিকে। ইয়াসির নির্বিকার বলে, ওটা দে। ঈশা বলে, তুমি এসব খাও কবে থেকে? ইয়াসির রেগে কটমট করে বলে, তুই দিবি? তোকে কেন কৈফিয়ত দেব আমি? বলেছি না, তোর যা ইচ্ছা কর, আমার ব্যাপারে আসবি না। ঈশা তখনও রাগ চেপে বলে, কেন আসবো না? তোমার বউ হই, অবশ্যই আসবো। আর তুমি ওইসব ছাইপাশ খেতে পারবে না, যা করার করেছো। দেখো ঈশা, মেজাজ খারাপ আছে, দাও বলছি, নয়তো। ঈশা বলে, কি করতেন নয়তো? কি করবে তুমি? এ বলে সিগারেট নিচে ফেলে দেয় ঈশা। আর ইয়াসির নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে ঈশার গালে চড় মেরে সাথে সাথে রুমে চলে আসে। এদিকে ঈশা নিজের গাল রেখে অবাক পানে তাকায় ইয়াসিরের দিকে। ঈশা ভাবেও নি এরকম কিছু হবে। কখনো যে চোখের পানি এসেছে ঈশা খেয়ালই করেনি। আস্তে ধীরে ঈশা ফ্লোরে বসে পড়ে। তার চোখ বেয়ে অঝোর জল পড়তে থাকে। কান্নার তোপে যেন বাড়ছেই, তবে কোনো শব্দ নেই। এ কেমন নীরব কান্না, এ কেমন কষ্ট ঈশার জানা নেই। ইয়াসির রুমে এসে শুয়ে পড়ে। ঈশার কথা মাথা থেকে ঝেড়ে বিছানায় গা হেলিয়ে কখন যে ঘুমিয়েছে জানা নেই তার।